তেমনি পড়বো। আজকে ডেট বলো। আজকে হচ্ছে 20 তারিখ, 20/8/25। এটা প্রচন্ড ইজি চ্যাপ্টার, যেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা সম্বন্ধে আমরা ডিসকাস করব। এবং এই চ্যাপ্টারটা ডিসকাস করার আগে, এই চ্যাপ্টারটা ডিসকাসটা আমরা এমন ভাবেই করব যেমন ভাবে তোমাদের সিলেবাসে মানে বইয়ে পর পর দেওয়া আছে, যাতে করে তোমাদের সুবিধা হয়। এবং এখানে কি কি জিনিস মনে রাখতে হবে সেটাও আমি বলে দেবো, কোন কোন জিনিস কনসেপচুয়াল সেটা বলে দেবো। দুটো ফর্মুলা মনে রাখতে হবে, সেই ফর্মুলাগুলো আমরা ডিসকাস করে নেবো। ওকে, তো ফার্স্ট, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়ার আগে আমরা সরণ প্রবাহ, প্রথমে আমরা সরণ প্রবাহ, বা একবার পরীক্ষায় এসেছিল ভ্রংশ প্রবাহ, ভ্রংশ প্রবাহ বলে এসেছিল, এইটা সম্বন্ধে আমরা ডিসকাস করব, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্টের আক্ষরিক যে অর্থ, সেই আক্ষরিক অর্থের সাথে এই প্রবাহের কিন্তু তেমন কোনো মিল নেই। কিন্তু এটা একটা হিস্টোরিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ঐতিহাসিকভাবে বিজ্ঞানের তো একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কিছু কিছু যে সমীকরণগুলো আমরা পেয়েছি, যেমন ধরো গাউস সূত্র, তারপরে আমরা পেয়েছি ম্যাগনেটের কোনো মনোপোল এক্সিস্ট করে না, যেমন আমরা পেয়েছি ফ্যারাডের সূত্র, তেমনি আমরা পেয়েছি একটা সূত্র, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সমাকল সূত্র। এই যে সূত্রটা, অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সমাকল সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা কি, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাম্পিয়ার সার্কিটাল ল। সার্কিটাল ল যেটা, এটা দিয়ে আমরা কি ব্যাখ্যা করি, এটা দিয়ে আমরা আহ, জানি যে কোনো একটা যদি আমরা লুপ নিই, লুপ যদি আমরা নিই, একটা প্রবাহের চারিদিকে যদি আমরা একটা লুপ নিই, কোনো একটা এরকম লুপ নিই, তাহলে সেই লুপ বরাবর যে বি ডট ডিএল, এই লুপটার নাম যদি সি হয়, তাহলে তার ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল যেটা আমরা বার করি, সেটা সমান হয় মিউ জিরো গুণিতক এই যে প্রবাহ এখানে আমি পাচ্ছি আই, সেই আইটা, যেটাকে আমরা বলেছিলাম আই এনক্লোজড। এনক্লোজড মানে আই ওর মধ্যে আছে, কার মধ্যে আছে, এই যে লুপটা রয়েছে, যে লুপটা, কিন্তু তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না লুপটার মধ্যে, লুপটা আমি আরবিট্রারি চুজ করেছি, একটা নিজের মতো করে চুজ করেছি, সেই লুপটা যেমনই হোক না কেন, সব ক্ষেত্রেই অ্যাম্পিয়ার সূত্র, বদ্ধপথ সমাকল সূত্রটা প্রযোজ্য। লুপের চেহারার উপর নির্ভর করে না, লুপটা হতে পারে এরকম, ধরে নাও এরকম একটা লুপ হলো, এরকম একটা লুপ হলো, তার মধ্যে দিয়ে তোমার প্রবাহ গেল এরকম করে, এটা যদি আই হয়, তাহলে এক্ষেত্রেও কিন্তু এই সমীকরণটা একই রকম হবে। কিন্তু এই অ্যাম্পিয়ার যে বদ্ধপথ সমাকল সূত্র, তার একটা, তোমার এটা লুপের, লুপের উপর নির্ভর করে না, লুপের চেহারার উপর নির্ভর করে না, চেহারার উপর সূত্র নির্ভর করে না। কিন্তু লুপের চেহারাটা আমরা সিমেট্রিক নিই সেই সমস্ত ক্ষেত্রে যেখানে আমরা ইজিলি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার ক্ষমতা আমরা রাখি। যেমন আমরা করেছিলাম সলিনয়েডের মধ্যে, যেমন আমরা করেছিলাম একটা আর অসীম ঋজু পরিবাহীর জন্য আর দূরত্বে, সেই সমস্ত কেসে যেখানে সিমেট্রিক কেস আছে, সেখানে খুব ইজিলি আমরা অ্যাম্পিয়ারের পথ সমাকল সূত্র ব্যবহার করে ফটাফট ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারি। সেগুলো আমরা অ্যাপ্লাই করেছি, আমরা দেখেছি এরকম ধরনের যে একটা যদি এইরকম অসীম পরিবাহী হয়, অসীম পরিবাহী যদি হয়, আই যদি প্রবাহ হয়, তাহলে আর দূরত্বে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড পি বিন্দুতে বার করতে চাই, তাহলে বি সমান আমরা পেয়েছিলাম মিউ জিরো আই বাই টু পাই আর।
আমরা সলিনয়েডের ক্ষেত্রে ক্যালকুলেট করেছিলাম, যদি সলিনয়েড এরকম আদর্শ সলিনয়েড হয়, অনেক দৈর্ঘ্য হয়, লম্বা সলিনয়েড হয়, তার মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড বি, সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম বি সমান মিউ জিরো ইন্টু স্মল এন আই। স্মল এন, এখানে যদি লুপের মধ্যে দিয়ে কারেন্ট যায় আই। স্মল এন মানে কি? স্মল এন মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তার মানে এটা যদি টোটাল পাক সংখ্যা এন হয়, দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে একক দৈর্ঘ্যে, আর যদি সুষমভাবে পাকগুলো বন্টিত থাকে, তাহলে মিউ জিরো এন এর জায়গায় আমরা লিখবো এন বাই এল ইন্টু আই। তার মানে এইটা, এই সমস্ত আমরা বি সলিনয়েড ক্যালকুলেট করেছিলাম। আমরা টরয়েডের জন্য ক্যালকুলেট করেছিলাম। টরয়েডের জন্য আমরা ক্যালকুলেট করেছিলাম। টরয়েড হচ্ছে এরকম একটা থাকবে, তার মধ্যে তোমার এইভাবে পাক খাওয়ানো, জড়ানো 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 থাকবে। সেটা ওয়ান কাইন্ড অফ সলিনয়েড। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলা তার ক্ষেত্রে ভ্যালিড থাকবে। তাহলে বি টরয়েড যেটা, সেখানেও মেন ফর্মুলা মিউ জিরো ইন্টু এন আই থাকবে, যেখানে স্মল এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এখানে যদি টোটাল পাক সংখ্যা থাকে এন, আর টরয়েডের যদি অ্যাভারেজ যে রেডিয়াস এটা যদি আর হয়, তাহলে এর দৈর্ঘ্যটা হবে টু পাই আর, এলটা হবে টু পাই আর। এখানে যেমন এল লিখেছিলাম, সেই এল এর জায়গাটাই হবে এখানে টু পাই আর। যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো মিউ জিরো এন আই বাই টু পাই আর। এই সমস্ত ক্যালকুলেশন আমরা করেছিলাম কোন সূত্রের উপর বেস করে? অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর উপর বেস করে আমরা করেছিলাম। আমরা জানতাম যে সেক্ষেত্রে আমরা কোনো একটা পরিবাহী যদি হয়, সেটা যদি জুম করে বড় পরিবাহী হয়, অনেকগুলো পরিবাহী সংস্থা হয়, তাহলে সেক্ষেত্রে এরকমও আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল লতে করেছিলাম যে যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টর যদি বড় হয়, তার মধ্যে দিয়ে যদি সুষমভাবে কারেন্ট এরকম করে যায়, আই কারেন্ট যায়, তাহলে আমরা দেখেছিলাম যে এর যে কেন্দ্র, এর কেন্দ্র থেকে যে দূরত্ব, এই দূরত্ব অনুযায়ী অক্ষ থেকে দূরত্বের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ম্যাগনেটিক ফিল্ড এরকম করে বাড়ে, তারপরে ওয়ান বাই আর আকারে কমে, এদিকে প্রপোর্শনাল টু আর হয় বিটা। এই সমস্ত ক্যালকুলেশন গুলো আমরা করেছিলাম। যাদের মনে পড়ছে না, তারা একটু ভালো করে দেখে নিও। কিন্তু এই সমস্ত কথাগুলো বলার পরেও আমরা এই কথাটা বলেছিলাম যে অ্যাম্পিয়ার বদ্ধপথ সমাকল সূত্র যেটা রয়েছে, সেখানেও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা থাকা আর ভুল হওয়া, এদের মধ্যে তফাৎ আছে। সীমাবদ্ধতা মানে হচ্ছে কিছু ক্ষেত্রে সেটা খাটে না, মানে এর একটা সীমাবদ্ধতা আছে। আর ভুল মানে হচ্ছে খাটলেও তার মধ্যে কিছু এরার আছে, তা নয়। ওটা যে ক্ষেত্রে খাটায়, সেক্ষেত্রে অবশ্যই খাটে, কিন্তু কোনো একটা স্পেশাল কেসে এই সূত্রটা খাটে না। সেটা আমি বলেছিলাম, কারণ মনে আছে? দেখি শুনি। হ্যালো 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 হ্যালো। টাইমের সাথে কারেন্ট যদি চেঞ্জ করে, ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ করে, সেটা পরে আসছে। যদি যদি এই যে আইটা বলছি, এটা যদি টাইম ভ্যারিং হয়, সময়ের সাথে সাথে ভ্যারি করে, এবং সেই টাইম ভ্যারিংটা কি করে হতে পারে? কি করে হতে পারে? হতে পারে তড়িৎ ক্ষেত্র টাইম ভ্যারিং এর জন্য হতে পারে, ইটা টাইম ভ্যারিং হচ্ছে তার জন্য হতে পারে, হতে পারে বিটা টাইমের সাথে একটা এমন একটা অপেক্ষক যে এর জন্য যে আবিষ্ট তড়িৎচালক বল হয়। আমরা জানি চৌম্বক ক্ষেত্র যদি চেঞ্জ হয়, তার জন্য একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। সেটা আমরা পড়েছি। কোন ক্ষেত্রে পড়েছি? সেটা পড়েছি তো তোমার ইএমআই এ পড়েছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশে পড়েছি। সেক্ষেত্রে বি চেঞ্জ করলে একটা ইএমএফ তৈরি হয়। এবার বিটা এমন চেঞ্জ করছে ধরে নাও, যে সেক্ষেত্রে ধরে নাও ইএমএফটাও চেঞ্জ করে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ইএমএফ চেঞ্জ করলে কারেন্ট চেঞ্জ করবে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার কোনোভাবেই এই সূত্রটা খাটবে না। তাহলে ই টাইম ভ্যারিং, বি টাইম ভ্যারিং, যাতে করে আইটা টাইম ভ্যারিং হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অনলি কেস যে ক্ষেত্রে এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল খাটবে না। অ্যাম্পিয়ার যে সার্কিটাল ল, সেটা তখন অপ্রযোজ্য হয়ে যাবে, এটা খাটবে না। তাহলে যেখানে সময়ের সাপেক্ষে প্রবাহ, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র এমন ভাবে পরিবর্তন হচ্ছে, যাতে করে তড়িৎ প্রবাহটা টাইম ভ্যারিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সমাকল সূত্রটা প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে গিয়ে এই যে সূত্রটা, তার একটা পরিবর্ধিত রূপ দিলেন ম্যাক্সওয়েল। কি দিলেন? দেখো,
ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একজন বিজ্ঞানী, যিনি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রটাকে একটার সাথে অন্যটার যে সম্পর্ক আছে সেই সম্পর্কের সঠিক সঠিক 4টে ইকুয়েশন দিয়েছিলেন। যে ম্যাক্সওয়েল 4টি ইকুয়েশন দিয়েছিলেন, যে 4টি ইকুয়েশন দিয়ে কিন্তু আজকে যুগে যে তড়িৎ এবং তড়িৎ চুম্বকত্ব, ম্যাগনেটিক ফিল্ড যা কিছু তোমরা চারিপাশে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাক্সওয়েল এই 4টি ইকুয়েশনের উপর অ্যাপ্লিকেশন এর রেজাল্ট খালি, তার প্রয়োগ খালি। তো তিনি 4টি ইকুয়েশনের মধ্যে তার যেটা ফোর্থ ইকুয়েশন সেই ইকুয়েশনটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর কারেকশন। অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর কারেকশন। কারেকশন মানে জেনারেলাইজেশনও আমরা বলতে পারি, যে এটাকে আরেকটু জেনারেলাইজ করে দিল। তিনি বললেন যখন এরকম ধরনের কিছু চেঞ্জ হবে তখন তিনি এই যে বি ডট ডিএল যেটা ছিল আনকারেক্টেড, বি ডট ডিএল সমান মিউ জিরো ইন্টু আই যেটা ছিল, সেখানে এটা ছিল অ্যাম্পিয়ার দিয়েছিল, এটা অ্যাম্পিয়ার দিয়েছিল। ম্যাক্সওয়েল সেটাকে কারেক্ট করলেন কিভাবে? ম্যাক্সওয়েল সেটাকে কারেক্ট করলেন বি ডট ডিএল সমান not only mu 0 into I but also প্লাস আইডি ব্র্যাকেটের মধ্যে। তার মানে তিনি কি করলেন, মিউ জিরো ইন্টু আই এর সাথে আর একটা টার্ম জুড়ে দিলেন, মিউ জিরো ইন্টু আইডি। এই যে আইডি, এই আইডিটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট। হয়তো পরীক্ষায় তোমাদের এই ইকুয়েশনটাই পড়ে যেতে পারে যে কোনটা ম্যাক্সওয়েল কারেক্ট করে লিখেছেন বলুন, তখন তোমরা এটা বলে দেবে যে আইডি আছে এর মধ্যে একটা এক্সট্রা। এই আইডির কি ফর্মুলা না ফর্মুলা সেটা আমরা জানবো, একদম স্ট্রেট ফরওয়ার্ড আমরা ক্যাপাসিটরের জন্য সেটা ভাববো, আমরা বুঝবো কোন ক্ষেত্রে সেটা আসে, তারপর আমরা চলে যাব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। তো দেখো এই যে আইডিটা, এই আইডিটাই হচ্ছে তোমার, তাহলে আমরা এখানে আবার ম্যাক্সওয়েল ইকুয়েশনটা ভালো করে লিখি, বি ডট ডিএল ক্লোজ ইন্টিগ্রাল সি, সি মানে হচ্ছে একটা লুপ, এটা হচ্ছে একটা লুপের নাম দিয়েছি সি, এইটা সমান হচ্ছে মিউ জিরো আই, যে কারেন্টটা লুপের মধ্যে দিয়ে যাচ্ছে আই এনক্লোজ যেটা হচ্ছিল সেটা, প্লাস মিউ জিরো ইন্টু আইডি। কমন নিলে মিউ জিরোটা কমন যাবে। এবার আইডি যেটা, সেটা হচ্ছে সরণ প্রবাহ এর নাম, প্রথম থেকেই দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, সরণ প্রবাহ। কখনো কখনো ক্ষেত্রে এটাকে ভ্রংশ প্রবাহ বলেছে, তখন আমরা ঘাবড়ে গেছিলাম, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট এটার ফর্মুলা হচ্ছে আইডি ইকুয়াল টু ডি কিউ ডিটি, যেটা এই যে কিউটা তুমি লিখছো সেটা আসবে কিউ ফ্রম গস ল, ফ্রম গস ল। গাউসের উপপাদ্য কি ছিল? গাউসের উপপাদ্য ছিল ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কি গো, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে এসেছিল, তড়িৎ ক্ষেত্র ভ্যারি করলেই তবে তো আধান ভ্যারি করবে, সেই ভেরিয়েশনের জন্য এসছে। তাহলে এইটা হচ্ছে কিউ ই, আধান ইলেকট্রিক ফিল্ডের জন্যই তৈরি হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে আধানের একটা সম্পর্ক আছে, সেটা শুধুমাত্র গস বাবা দিয়েছিলেন। সেটা কি করে পাবো? ই ডট ডিএস সারফেসে সেটা সমান কি হয় বলো, কিউ বাই ইপসাইলন নট হয়। এবং এটাকেই তো আমরা বলতে পারি ফাই ই। ফাই ই মানে কি? মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে দেখো এই জিনিসটা তো আমরা জানি, এইটাকে আপাতত যদি আমরা অমিট করে রাখি তাহলে আমরা এখানে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ফাই ই সমান, ফাই ই সমান কিউ বাই ইপসাইলন নট। তাহলে এই কিউ সমান কত, এটা সমান কত, এখান থেকে যদি আমরা লিখি
কিউ সমান ইপসাইলন নট ফাই ই। তাহলে ডিকিউ ডিটি সমান কত? ইপসাইলন নট তো কনস্ট্যান্ট, তাহলে ইপসাইলন নট ডি ফাই ই ডিটি। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষার সময় একদম স্ট্যান্ডার্ড এই ফর্মুলেশনে পড়বে, এই ফর্মুলাটাই আমাদের ক্ষেত্রে পড়বে। তাহলে আমরা এখানে কি পেলাম, কি বুঝলাম, যে ম্যাক্সওয়েল কারেকশন করেছিলেন যে তড়িৎ ক্ষেত্রে, সাধারণত তড়িৎ ক্ষেত্রের তারতম্যের জন্য বা ইএমএফ এর তারতম্যের জন্য যদি কারেন্টের কোনো পরিবর্তন হয়, তাহলে সেই কারেন্টটাও কিন্তু আমাদের অ্যাম্পিয়ার বদ্ধপথ সমাকলের ডান পক্ষে যে আই এনক্লোজ লিখছি তার সাথে অ্যাড করতে হবে, যেখানে আইডি যে কারেন্টটা আমি পাচ্ছি সেটা একটা আধানের পরিবর্তনের হার, এবং সেই আধানটা পরিবর্তন হচ্ছে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের দরুন। সেই তড়িৎ ক্ষেত্র কি করে পরিবর্তন হতে পারে? এমনি নর্মাল আধান এক্সট্রা এক্সট্রা জয়েন হচ্ছে তার জন্য তড়িৎ ক্ষেত্র পরিবর্তন হতে পারে। আর কিভাবে পরিবর্তন হতে পারে? ম্যাগনেটিক ফ্লাক্স এমন পরিবর্তন হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স এমন পরিবর্তন হচ্ছে যে সেখানে তো ইএমএফটাই চেঞ্জ করে করে যাচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের দরুন। এবার ইএমএফ বা ভোল্টেজ যদি চেঞ্জ করতে থাকে সময়ের সাপেক্ষে, তাহলে একটা রোধের মধ্যে দিয়ে কারেন্টটাও চেঞ্জ করবে। দুভাবেই হতে পারে। এই যে চেঞ্জ, এই চেঞ্জটার জন্য একটা কারেন্ট আমরা এক্সট্রা পাচ্ছি, যার ফর্মুলা আমাদের মনে রাখলে উই উইল বি ইন গুড স্টেট অফ আওয়ার লাইফ আপ টু এক্সাম। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেলাম অ্যাম্পিয়ার কি দিলেন সেটা দেখব। অ্যাম্পিয়ার একটা কারেকশন করলেন, সেই ফর্মুলাটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান মিউ জিরো ইন্টু আই প্লাস আইডি, যেখানে আইডি সমান ডি কিউ ডিটি। এটা ম্যাক্সওয়েল হবে, ভেরি গুড, একদম ঠিক বলেছেন, থ্যাঙ্কস। ম্যাক্সওয়েল এই কারেকশনটা করেছেন, আইডি সমান ডি কিউ ডিটি, আর আমরা এখানে দেখেছি কিউ বাই ইপসাইলন নট সমান হয় ফাই, যে ফাইটা আবার আমাদের ক্যালকুলেশনে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের সাথেই আধানের একটা সম্পর্ক আছে। এখান থেকে আমরা পেলাম কিউ সমান ইপসাইলন নট ফাই ই। তাহলে ডিকিউ ডিটি সমান কি পাবো? যেটাকে আমরা আইডি বলেছি, আইডি সমান ডিকিউ ডিটি, ইপসাইলন নট কনস্ট্যান্ট, তাহলে ডি ফাই ই ডিটি বার করব। যেখানেই তোমাকে বার করতে দেবে এই ধরনের কেস, তুমি আগে ইলেকট্রিক ফ্লাক্স বার করবে। তাহলে এখানে আমরা কি পেলাম? আইডি সমান আমরা পেলাম ইপসাইলন নট ডি ফাই ই ডিটি। যদি এটাকে আমরা পুট করি এখানে, তাহলে কি পাবো? একই সমীকরণের আলাদা একটা চেহারা পাবো। ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল একটা লুপের মধ্যে দিয়ে, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ জিরো আই প্লাস মিউ জিরো ইপসাইলন জিরো ডি ফাই ই ডিটি। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু আমাকে আওয়াজ দাও। হয় এই ইকুয়েশন, না হলে এই ইকুয়েশন, না হলে আগের ইকুয়েশন, কোনো একটা ইকুয়েশনই ডাইরেক্ট পরীক্ষায় পড়ে যেতে পারে। এটা সম্বন্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? বলো, অভিযোগ আছে? হ্যালো 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 হ্যালো, বোঝা গেল? বুঝ গিয়া? তাহলে দেখো, যদি তোমাদের একটা প্রশ্ন দিই, এই চ্যাপ্টারে তো বেসিক্যালি কিছু নেই, তার মানে এখান থেকেই যদি আমাদের একটু কমপ্লিকেটেড প্রশ্ন পড়ে তাহলে এরকম করতে পারে। যে ধরে নাও একটা প্রশ্ন, কি ধারকের ধারকত্বতে
ধরে নাও সি ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে I প্রবাহ মাত্রা দিয়ে আহিত করা হচ্ছে। তাহলে বুঝতে পারছো একটা ধারক আছে, ধারকের একদিকে কারেন্ট দিচ্ছে আই, নিয়ে এটাকে আহিত করা হচ্ছে। ধারকের মধ্যে চার্জ দিলেই তবে তো চার্জটা তোমার স্টে করবে। এইদিকে ধরে নাও আই কারেন্ট দিচ্ছে, তাহলে এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ হবে, কারণ সেই আই কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে এই করে গিয়ে সার্কিট দিয়ে আবার এইদিকে আসবে লুপের মধ্যে দিয়ে, তাহলে আই কারেন্ট দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন নাম্বার ওয়ান, পাত দুটির মধ্যে ধারকত্ব সময়ের সাপেক্ষে কেমন ভাবে পরিবর্তিত হবে? ফার্স্ট কোশ্চেন, অ্যান্সার দাও। এক এক করে করি। পাত দুটির মধ্যে ধারকত্ব কেমন ভাবে পরিবর্তিত হবে? কে বলতে পারবে? সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে, কমবে, বাড়বে, না কি হবে? তোমরা চুপ আছো কেন? মাথায় কি গাঁটটা খাবে? কোনো কিছু চেঞ্জ হবে না। যদি তোমরা এই কনফিউশনে এতদিনের মধ্যে ভোগো, তাহলে তো রাম শ্যাম যদু মধু অথর্বর কাছে পড়লেই হতো। আমরা জানি যে সি সমান কিউ বাই ভি, এবং দিস ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মানে কিউ আর ভি এর উপর নির্ভর করবে না। আমি যদি আধান দিই তাহলে তার আধান বাড়বে, ভোল্টেজ বাড়বে, কিন্তু ক্যাপাসিট্যান্স তার স্ট্রাকচারের উপর নির্ভর করে, তার আকারের উপর নির্ভর করে, তার মধ্যবর্তী যে পদার্থ থাকে তার উপর নির্ভর করে। সুতরাং এখানে সি কিন্তু কোনো কিছুই চেঞ্জ করা হয়নি, খালি আধান দিচ্ছি, তার উপর নির্ভর করবে না, তাহলে অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। নেক্সট 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই পাত্রটির বিভব। 2 নাম্বার, ধারকত্বের বিভব, ধারকটির দুই প্রান্তের বিভব কেমন ভাবে পরিবর্তিত হবে? সময়ের সাপেক্ষে। তাহলে দেখো একটা ধারক আছে, সেখানে ধরে নিলাম কিউ আধান আছে, প্লাস কিউ মাইনাস কিউ আধান আছে, ভোল্টেজ হচ্ছে ভি পেলাম, ক্যাপাসিট্যান্স দিয়ে দিয়েছে সি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ভি সমান কিউ বাই সি। এখন বলছে বিভব, দুই প্রান্তের বিভব কেমন ভাবে পরিবর্তন হবে, তাহলে ডিভিডিটি সমান, ডান পক্ষের মধ্যে কোনটা কনস্ট্যান্ট? যখন আই কারেন্ট দিয়ে দেবে তখন কোনোটা কি কনস্ট্যান্ট থাকবে বিজিত? ডান পক্ষে কোনোটা কি কনস্ট্যান্ট থাকবে? ভেরি গুড, তাহলে সি বাইরে থাকলো। এইখানে হলো ডিকিউডিটি। ডিকিউডিটি মানে কি গো? এখানে কারেন্ট যেটা দিচ্ছি সেই হারে এটা কিউ বাড়বে না, তার মানে এটা কি হবে? তাহলে ডিভিডিটি, ভোল্টেজের পরিবর্তনের হার, সমান হবে 1/c ইন্টু আই কারেন্ট, তার মানে আই বাই সি হবে। এটা হচ্ছে অ্যান্সার।
এখনো পর্যন্ত আমরা ভ্রংশ প্রবাহ সম্বন্ধে বা সরণ প্রবাহ সম্বন্ধে আইডিয়া পাইনি। এরপর জিজ্ঞেস করলো যে ধরে নাও সরণ প্রবাহ সরণ প্রবাহ কত হবে? ৩ নাম্বার হচ্ছে এক্ষেত্রে সরণ প্রবাহ কত? সরণ প্রবাহ কত? ধরে নাও এক্সট্রা যে জিনিসগুলো দেওয়া আছে এক্সট্রা, সেটা হচ্ছে এ হচ্ছে পাত দুটির ক্ষেত্রফল। পাত দুটির ক্ষেত্রফল। তাহলে সরণ প্রবাহ কি করে বার করবে? ফর্মুলা কি? আইডি সমান ফর্মুলা কি? ফর্মুলা কি? আইডি সমান দেখে নাও। হ্যালো 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 হ্যালো। ডি হচ্ছে পাত দুটির মধ্যে দূরত্ব। আইডি সমান কি? ফর্মুলা কি? ইপসাইলন নট ডি ফাই ই ডিটি। ফাই এর ফর্মুলা কি? ফাই এর ফর্মুলা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। কিন্তু আমরা কোন জিনিস নিয়ে আলোচনা করছি? ধারক। ধারকের মধ্যে ক্ষেত্রে কি হয়? ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়। ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে ই বাইরে বেরিয়ে চলে আসবে। আর ডট ডিএস এর যে ইন্টিগ্রেশন সেটা হবে এরিয়া। এবার এরিয়া দিয়ে দিয়েছি এ, তারও ডাইরেকশন এদিকে, এরিয়ার ডাইরেকশন এইদিকেই ই এর ডাইরেকশন। তাহলে এটা হবে ই এ কস 0 ডিগ্রি, তার মানে হবে ই এ। তাহলে বলো তো দেখি এই যে ফাই, এটা কি পরিবর্তন করবে? এই ফাইটা কি পরিবর্তন করবে? এই ফাইটা কি পরিবর্তন করবে? কেন করবে না? ফাইটা কেন পরিবর্তন করবে না? ফাইটা কেন কনস্ট্যান্ট থাকবে বলো? কি কনস্ট্যান্ট থাকে? ই কি কনস্ট্যান্ট থাকবে যদি সেখানে আধান আমি বাড়িয়ে যাই? একটা পাতের মধ্যে যদি আধান বাড়িয়ে যায় আর অন্যদিকে যদি নেগেটিভ আধান বেড়ে যায়, তাহলে ই কি কনস্ট্যান্ট থাকবে? এইদিকে যদি পজিটিভ আধান থাকে কিউ, তাহলে এখানে এর এরিয়া যদি হয় এ, তাহলে সিগমা সমান হবে কিউ বাই এ। তাহলে এই দিক দিয়ে তড়িৎ ক্ষেত্র এটার দরুন হবে সিগমা বাই 2 ইপসাইলন নট। এটা যদি নেগেটিভ আধান হয় মাইনাস কিউ, তার এরিয়াও যদি এ হয়, তাহলে এখানে এ টানবে, সেও টানবে সিগমা বাই 2 ইপসাইলন নট। নেট যে ফিল্ড হবে সেটা হয় আমরা কি জানি? সিগমা বাই 2 ইপসাইলন নট ডান দিকে, নেগেটিভটার জন্যও সিগমা বাই 2 ইপসাইলন নট ডান দিকে। তার মানে আলটিমেটলি হয় সিগমা বাই শুধু ইপসাইলন নট। সিগমা মানে কি? সিগমা মানে কিউ বাই এ, ইপসাইলন মানে ইপসাইলন। তাহলে কিউ বাড়ছে না একই থাকছে? কিউ বাড়ছে না একই থাকছে? কি গো তোমরা জানো না? কিউ বাড়ছে না কমছে না একই থাকছে? যদি আমি আধান চার্জ করি ক্যাপাসিটরকে, কিউ বাড়বে না কমবে? এত দেরি লাগছে কেন বলতে? কিউ বাড়বে। কিউ যদি বাড়ে তাহলে ই বাড়বে, তাহলে এই ইটা বাড়ছে কনস্ট্যান্ট, কে বলেছে কনস্ট্যান্ট থাকবে? ই বাড়বে, এরিয়া কনস্ট্যান্ট থাকবে, তার মানে ফাই ইটা এখানে বাড়বে, তড়িৎ ফ্লাক্স এখানে বাড়বে। কারণ ইলেকট্রিক ফিল্ডটা আধান আহিত হওয়ার দরুন বাড়ে, তাই বাড়ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি না বাড়ে তাহলে ফাইর তো কোনো অস্তিত্বই থাকতো না।
তাহলে এখানে আমরা দেখতে পেলাম ফাই সমান ফাই ই সমান ই ইন্টু এ চার্জিং এর দরুন আমরা দেখতে পাচ্ছি ই বাড়ছে। ই মানে আবার হচ্ছে ভি বাই ডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আবার ভিটাও বাড়ছে, ডি তো একই আছে, কিউ বাড়ছে মানে ভি বাড়ছে, কারণ ই সমান ভি বাই ডি। এইভাবেও বলতে পারি ভি যেহেতু বাড়ছে তাই ই বাড়ছে। তাহলে ফাই ই সমান ভি বাই ডি ইন্টু এ। তাহলে ডিফাই ই ডিটি সমান হবে এ বাই ডি ইন্টু ডিভিডিটি। এই যে ডিভিডিটি সেটা আমরা কি পেয়েছি ফর্মুলায়, আগের প্রবলেমে কি পেয়েছি, ভি সমান হয় কিউ বাই সি। তাহলে ডিভিডিটি সমান কত বিজির, আই বাই সি, সেটা বসাতে হবে। তাহলে এখানে পাচ্ছি এ বাই ডি ইন্টু আই বাই সি। তাহলে এ আই বাই ডিসি। তাহলে এটা পেলাম এইটা। তাহলে আইডি সমান কি, আইডি সমান ইপসাইলন নট ডি ফাই ই ডিটি। তাহলে এখানে একটা ইপসাইলন নট গুণ হয়ে যাবে, ইপসাইলন নট এ আই বাই ডিসি। খালি এখানে ফর্মুলা, এই ফর্মুলাটা ছাড়া আর কোন রকম কোনো এক্সট্রা জিনিস আজকে এই প্রবলেমটাই কিন্তু আমরা করিনি। যদি তোমাদের বুঝতে এটা অসুবিধা হয় তাহলে জানবে তোমরা এতদিন ধরে কিচ্ছু পড়োনি। আমি খুব আফসোসের সাথে বলছি, এই ফর্মুলাটা এক্সট্রা। তোমাকে যদি ফাই কেউ ক্যালকুলেট করে দেয়, ফাই যদি দিয়ে দেয়, তাহলে তার ডিফারেন্সিয়েশন যদি না করতে পারো তাহলে ক্লাস 12 পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, পরবর্তীকালে এমনিই কিছু হবে না। নেক্সট প্রবলেম নাম্বার 2। ধরে নাও সি ধারকত্বের একটি ধারক তার দুই প্রান্তে পরিবর্তী বিভব ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি প্রয়োগ করা হয়েছে। ধারকটির পাতদ্বয়ের ক্ষেত্রফল সমান এ পাতদ্বয়ের মধ্যে দূরত্ব সমান ডি। এক্ষেত্রে সরণ প্রবাহ কত? আইডি সমান কত জিজ্ঞেস করেছে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট সমান কত জিজ্ঞেস করেছে, ভ্রংশ প্রবাহ সমান কত জিজ্ঞেস করেছে। কি করে ক্যালকুলেট করবে গো, কি করে ক্যালকুলেট করবে? এই হচ্ছে ধারক,
ভেরি গুড। তার মানে দেখো, এই যে আগের ফর্মুলাটা তোমাদের বললাম, আইডি ইকুয়াল টু হচ্ছে তোমার ইপসাইলন নট প্রিভিয়াস প্রবলেম। এই প্রবলেমটা আমরা প্রিভিয়াস প্রবলেম থেকে আমরা আনি। প্রিভিয়াস প্রবলেমে যেটা আমরা করেছি, আইডি ইকুয়াল টুটা হচ্ছে ইপসাইলন নট ইন্টু ডি ফাই ডিটি, মানে ডি ফাই ই ডিটি। সেখানে আমরা লিখেছি ইপসাইলন নট ডিডিটি অফ ই ইন্টু এ সমান ইপসাইলন নট এ ডিই ডিটি। ই সমান আমরা পেয়েছি ভি বাই ডি, সেটা যদি লিখি ইপসাইলন নট এ ইন্টু এখানে 1/d ডিভি ডিটি। এবার ভালো করে তাকিয়ে দেখো তো, এই যে সমীকরণটা, এটাকে আমরা আরো ছোটভাবে কি লিখতে পারি, এটা আমরা পেয়েছি। এবার ডিভিডিটিটা আমরা পেয়েছি আগের যে প্রবলেমটা, এটা জেনারেল ক্যাপাসিটরের জন্য, এটা জেনারেল। আগের প্রবলেমের জন্য, প্রিভিয়াস প্রবলেমের জন্য আমরা পেয়েছিলাম ডিভিডিটি, যেটা সেটা যেহেতু আই বাই সি পেয়েছিলাম, কারণ সেখানে কারেন্ট দেওয়া হচ্ছিল, সেখানে একটা কারেন্ট দিয়ে চার্জ করা হচ্ছিল। এবার দেখো তো, এই জায়গার মধ্যে এই রাশিটাকে চিনতে পারছো কিনা, বাম দিকেরটা, এটা কি? সি। তার মানে আমরা এটাকে লিখতে পারি আইডি ইকুয়াল টু সি ইন্টু ডিভিডিটি। এবার সি তো কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি ডিডিটি অফ সি ইন্টু ভি। সি ইন্টু ভি মানে কি গো? সি ইন্টু ভি মানে ধারকের আধান। তাহলে ডিডিটি অফ কিউ ক্যাপাসিটার, ক্যাপাসিটারের মধ্যে যে আধান, সেটাকেও আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে এই যে প্রবলেমটা আছে, আমরা এখন যেটা দিলাম, সেখানে কি আছে? সি হচ্ছে ধারকের ধারকত্ব, ভি আমরা পোটেনশিয়াল দিয়েছি। তাহলে আগে আমরা দেখব কিউ ক্যাপাসিটার কত, তার ডেরিভেটিভ মেরে দেবো, তাহলেই আমরা আইডি পেয়ে যাব। সেভাবেও আমরা করতে পারি। দেখো, এটা লেখা হয়েছে, খবর তো, আছিস না পালিয়ে গেছিস? হয়েছে। তাহলে এই প্রবলেমটা, সেকেন্ড প্রবলেমটা বলেছে এই হচ্ছে ধারক, যার ধারকত্ব হচ্ছে সি, আর এই হচ্ছে আমার এসি বিভব, যার বিভব ভি সমান ভি0 সাইন ওমেগা টি। যেহেতু আর কোনো রেজিস্ট্যান্সের কোনো গল্প নেই, তাই পুরো এখানে আমি যে ভোল্টেজটা পাবো, কিউ ক্যাপাসিটার যেটা পাবো, সেটা সমান হচ্ছে সি ইন্টু ভি। তার মানে সেটা সমান হচ্ছে সি ভি0 সাইন ওমেগা টি, কিউ ক্যাপাসিটার। তাহলে আইডি সমান কি পাবো? আইডি সমান হচ্ছে ডিডিটি অফ কিউ ক্যাপাসিটার। তাহলে সি ভি0 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, সাইন ওমেগাটির ডেরিভেটিভ হচ্ছে কস ওমেগাটি, ওমেগাটির ডেরিভেটিভ হচ্ছে ওমেগা। তাহলে এই হলো গল্প। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিজি, তোমার যে প্রসেস, সেই প্রসেসেও তুমি যদি দেখো, আইডি সমান আইডি সমান ইপসাইলন নট ডিডিটি অফ ফাই ই, মানে হচ্ছে ইপসাইলন নট ডিডিটি অফ সি ইন্টু ভি, সরি ফাই ই মানে হচ্ছে ই ইন্টু এ, ই ইন্টু এ, এটাকে বাইরে বার করে দাও, ইপসাইলন নট এ ইন্টু ডিডিটি অফ ই, ই মানে আবার হচ্ছে ভি বাই ডি, এটা এখানে বার করে দাও, ইপসাইলন নট এ বাই ডি, এটা মানেই তো সি, আর এটা হচ্ছে ডিভিডিটি। তাহলে এটা সি, ডিভিডিটি মানে হচ্ছে ডিডিটি অফ ভি0 সাইন ওমেগা টি। তাহলেও আমরা কিন্তু একই জিনিস পাচ্ছি।
তাহলেও আমরা সি ভি জিরো ওমেগা ইন্টু কস ওমেগা টি পাচ্ছি। তাহলে দিস ইজ দ্য সেম। তার মানে এখানে সরণ প্রবাহ যেটা আমরা পাচ্ছি সেটা বর্তনীর প্রবাহের সমান। তাহলে ধারকের ক্ষেত্রে এখান থেকে আমরা এই যে দুটো প্রবলেম করলাম, সেখান থেকে যেটা শিখলাম যে ধারকের ক্ষেত্রে যদি পরিবর্তনশীল পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়, তবে আইডি সমান আই হয়। এইটা হচ্ছে বর্তনী প্রবাহ। তাহলে বর্তনী প্রবাহ যা হয় সেটাই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে প্রবাহ হয়। এই পর্যন্ত বোঝা গেল? হ্যালো 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 হ্যালো, কি গো, বুঝতে পেরেছো? একটু আওয়াজ শুনি। আর কেউ আছো না? সব পালিয়ে গেলে কালকে। ওকে, নেক্সট নেক্সট আমরা আসছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইটা হচ্ছে সাউন্ড ওয়েভ হেন তেন এদের থেকে ডিফারেন্ট। এটা ম্যাটার ওয়েভও নয়, এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে এক ধরনের ওয়েভ যেটা তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের আলোড়নের দরুন তৈরি হয়। তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের সময়ের সাপেক্ষে লম্ব দিকে পরিবর্তনের দরুন সৃষ্টি হয়। আমরা তো জানি যে কোনো তরঙ্গ মানে হচ্ছে একটা ঢেউ, সেটা একটা আলোড়ন থেকে সৃষ্টি হয়। সেই আলোড়নটা যদি মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় তাহলেই আমরা তাকে তরঙ্গ বলি। কিন্তু কোনো একটা আলোড়ন যদি এক জায়গায় থেকে যায় তাকে আমরা তরঙ্গ কিন্তু বলি না, চল তরঙ্গ তাকে বলি না, তাকে আমরা কম্পন বলতে পারি। এবার ধরো না তুমি ঠক ঠক করে কাঁপছো, সেটা যদি পর 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 সারা বিশ্বকে কাঁপিয়ে দাও, তাহলে বলতে হবে যে তোমার ঠক ঠক করে কাঁপাটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হচ্ছে, তার মানে ঠক ঠক তরঙ্গ সৃষ্টি হয়েছে। এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা সৃষ্টি হয় সেটা তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের সময়ের সাপেক্ষে লম্ব দিকে পরিবর্তনের দরুন তৈরি হয়। কিন্তু রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাই? যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা পাই, এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা সৃষ্টি হলো, তাহলে সৃষ্ট চুম্বকীয় তরঙ্গ এটা কিন্তু যাত্রাপথে, নিজের যে চলার পথ, সেই চলার পথে ই বা বি কারোর দ্বারা প্রভাবিত হয় না, কারোর দ্বারা প্রভাবিত হয় না। এটার মাধ্যমের প্রয়োজন পড়ে না, মাধ্যমের প্রয়োজন পড়ে না। শব্দ তরঙ্গের জন্য যেমন একটা অবশ্যই স্থিতিস্থাপক মাধ্যম দরকার, একটা জড় মাধ্যম দরকার, এক্ষেত্রে মাধ্যমের দরকার নেই। মাধ্যম থাকলে অসুবিধে প্রবাহের জন্য, অন্য মাধ্যম হলে বেগ কমে যায়, কিছু কিছু অস্বচ্ছ মাধ্যম হলে সেটা ভেদ করে যেতে পারে না। তাই মাধ্যম না থাকলে বেশি কমফোর্টেবলি এটা যায়। শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি স্পিডে যায়, সবচেয়ে বেশি স্পিড, যে স্পিডটাকে আমরা বলি সি, মানে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। গ্রসলি যদি আমরা বলি এরকম পাই, 2.998 এরকম পাওয়া যায়। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সবচেয়ে বেশি স্পিড। অন্য মাধ্যমে স্পিড কমে যায়। অন্য কোনো স্বচ্ছ মাধ্যম যদি হয়, স্বচ্ছ মাধ্যমে এর স্পিড কমে,
কতটা কমে সেটা জানার জন্য একটা প্যারামিটার আছে। সেটার জন্য কোন প্যারামিটার আছে কেউ বলতে পারবে? সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক মিউ মানে হচ্ছে সি বাই ভি। তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটা কনস্ট্যান্ট, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ বাই এই যে কোনো মাধ্যমের কথাটা বলছি, ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ। তাহলে ওই আর এইটা দে আর কানেক্টেড। তাহলে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ, সাধারণত আমরা আলো চ্যাপ্টারে প্রতিসরাঙ্ক পড়েছি, তাই আমরা সবসময় আলো আলো মুখ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু মনে রাখবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের অনেক ভাগ আছে, তার মধ্যে দৃশ্যমান আলো হচ্ছে একটা পার্ট মাত্র। তাহলে কি কি আছে সেটা জানার আগে আমরা কিছু সমীকরণ লিখব। নাম্বার ওয়ান ইকুয়েশন হচ্ছে যে এই যে মিউ সমান আমরা পেলাম সি বাই ভি, দিস ইজ ইম্পর্টেন্ট, এক নাম্বার। এই যে সি, এইটা সমান হয় 1 বাই মিউ নট ইপসাইলন নট মিউ নট। আর ভি সমান হয় 1/√অফ মিউ ইন্টু ইপসাইলন। এটাকে মিউ নট ইপসাইলন নট লিখতে পারো, অনেকে ইপসাইলন নট মিউ নট লিখবে, যা খুশি লিখতে পারে। তাহলে যখন যখন এই যে মিউ মিউ জিরো মানে শূন্য মাধ্যমের, মিউ জিরো ইপসাইলন জিরো এগুলো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং চৌম্বক ভেদ্যতা। আর ইপসাইলন আর মিউটা কি? এটা হচ্ছে অন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং চৌম্বক ভেদ্যতা। তাহলে এখান থেকে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, এটাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বলতে পারো, কারণ মিউটা দিয়ে তোমার ঘেটে যেতে পারে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে পারো, এই মিউ আর এই মিউ জুড়ে যেতে পারে, সেই জন্য এটাকে আমরা লিখছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর আই। এই মিউটা কিন্তু ডাইমেনশনলেস, এই মিউটার কিন্তু ডাইমেনশন আছে। এই মিউটা কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা স্নেল সূত্রের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটাই। তাহলে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা বলছি প্রতিসরাঙ্ক, এটা সমান হচ্ছে সি বাই ভি। সি মানে কি গো? সি মানে হচ্ছে 1/√অফ ইপসাইলন নট মিউ নট। ভি মানে কি গো? 1/√অফ ইপসাইলন মিউ। তাহলে ভগ্নাংশের ভাগ উল্টে যায়, উল্টে গেলে কি হবে? মিউ ইপসাইলন উপরে যাবে, নিচে এটা আসবে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান 1/c/v, এক্ষুনি লিখলাম, সমান 1/√অফ ইপসাইলন নট মিউ নট বাই 1/√অফ মিউ ইপসাইলন সমান √অফ মিউ ইপসাইলন বাই মিউ জিরো ইন্টু ইপসাইলন জিরো। বলেন তো দেখি, এটাকে আমরা কি লিখতে পারি? মিউ বাই মিউ জিরোটাকে, ইপসাইলন বাই ইপসাইলন জিরোটাকে কি লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারি মিউ আর। আর ইপসাইলন আরটাকে কি লিখতে পারি? ইপসাইলন বাই ইপসাইলন জিরোটাকে ইপসাইলন আর লিখতে পারি, অনেকে এটাকে কে লেখে। এবার আমাকে বলো, খুব বিবেচনা করে বলো, যে এই যে প্রতিসরাঙ্ক আমরা পেলাম, তার একটা ফর্মুলা পেলাম,
এর মধ্যে থেকে সাধারণত কয়েকটা পদার্থ বাদ দিলে এই মিউ আর ইপসাইলন আর এর মধ্যে সাধারণত প্রেডিক্টেবল ভ্যালু কার? সাধারণত প্রেডিক্টেবল ভ্যালু কার? প্রেডিক্টেবল ভ্যালু কার? শুনে আছেন না পালিয়ে গেছেন? বলেন কি হবে? কার? সাধারণত প্রেডিক্টেবল ভ্যালু কোনটার হতে পারে? আ হুম, হুম, কি বলছো? আগে আগে কোশ্চেনটা শুনি দাঁড়। একজন অ্যান্সার দিচ্ছে মিউ আর। আগে তুই কি কোশ্চেনটা করলি সেটা শুনি। কার ভ্যালু আমরা আমরা প্রেডিক্ট করতে পারবো? মিউ আর বললে কেন বললে? কেন প্রেডিক্টেবল? ঠিকই বলেছো। সেটা হচ্ছে সাধারণত অয়স্চম্বক পদার্থ কয়েকটাই হয়। অয়স্চম্বক পদার্থ খুব বেশি হয় না। মিউ আর ইজ অ্যারাউন্ড 1, এটা প্রেডিক্টেবল। হোয়াই? কেন? তার কারণ হচ্ছে বেশিরভাগ পদার্থই হচ্ছে ডায়াম্যাগনেটিক, যারা তিরস্চম্বক, আর কিছু কিছু পরাচুম্বক, আর কয়েকটা বেছে কুচে যে পদার্থ আছে যেমন লোহা, নিকেল, কোবাল্ট এবং এদের মিক্সচার যে পদার্থগুলো আমরা তৈরি করতে পারি, কম্পাউন্ড গুলো তৈরি করতে পারি, তাদেরই কেবলমাত্র মিউ এর ভ্যালু 600, 400, 2000, 5000 এগুলো হয়। আর বাদবাকি আশেপাশে যাই পদার্থই দেখবে তারা আইদার হবে ডায়াম্যাগনেটিক, না হলে হবে প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক এদের দুজনের, ডায়াম্যাগনেটিক এর ক্ষেত্রে ভ্যালু কত হবে? 0.99993। তাহলে 0.99 মানেই তো 1। আর সরি ডায়াম্যাগনেটিক এর ক্ষেত্রে, আর প্যারাম্যাগনেটিক এর ক্ষেত্রে কি হবে? 1.0001, 1.01, 1.05। সো ইট ইজ নিয়ারলি 1। তাহলে 0.99 ও যেমন 1 এর ক্লোজ, 1.02, 1.01 ও 1 এর ক্লোজ। আর খুব কম সংখ্যক ম্যাটেরিয়ালই আছে যাদেরকে আমরা অয়স্চম্বক পদার্থ আখ্যা দিয়েছি, যাদের থেকে আমরা চুম্বক বানাতে পারি এবং তাদের এই যে মিউ আর এর যে ভ্যালু, যেটাকে আমরা বলছি তোমার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, তার ভ্যালুটা কিন্তু বিশাল মানের হয়, কিন্তু তাদের সংখ্যা বিশাল পরিমাণে কম, মানে খুবই ক্ষুদ্র। তাহলে এইটা হচ্ছে প্রেডিক্টেবল। ভেরি গুড। তাহলে এখান থেকে দেখো আমরা এখানে লিখতে পারি যে হোয়াই মিউ আর প্রেডিক্টেবল, এটা তোমাদের বলে দিলাম। তার কারণ হচ্ছে আমরা যদি ম্যাটারকে দেখি, তাহলে ম্যাগনেটিকের ক্ষেত্রে এটা মিউ ওয়ান মানে তো রিলেটিভ পারমিয়াবিলিটি, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিউ আর যে ভ্যালুটা, সেটা ম্যাগনেটিক প্রপার্টির উপর ডিপেন্ড করছে। তার জন্য আমরা তিনটে ভাগ পেয়েছিলাম ম্যাগনেটিক পদার্থকে। একটা হচ্ছে ফেরো, একটা হচ্ছে ডায়া, আর একটা হচ্ছে প্যারা। প্যারা মানে ফিবলি অ্যাট্রাকশন, ডায়া মানে ফিবলি রিপালশন, আর এটা হচ্ছে স্ট্রং রিপালশন, স্ট্রং অ্যাট্রাকশন, সরি, স্ট্রং অ্যাট্রাকশন কার দ্বারা? বাহ্যিক কোনো ম্যাগনেটের দ্বারা, এক্সটার্নাল যদি ম্যাগনেট থাকে তার দ্বারা। এদের সংখ্যা হচ্ছে হাতে গোনা, হাতে গোনা কয়েকটা ম্যাটেরিয়াল রয়েছে। ডায়ার ক্ষেত্রে যাদের মিউ আর এর ভ্যালুটা
100 থেকে few thousand হয়, few thousands হয়। ডায়ার ক্ষেত্রে মিউ আর হচ্ছে তোমার অ্যারাউন্ড ইট ইজ লেস দ্যান 1 বাট ক্লোজ টু 1, ক্লোজ টু 1। প্যারার ক্ষেত্রে মিউ আর ইজ গ্রেটার দ্যান 1 বাট ইট ইজ অলসো ক্লোজ টু 1। মানে বেসিক্যালি এই যে পদার্থগুলো এগুলো হচ্ছে 99.99% পদার্থ। তার মানে আমরা বলতে পারি জেনারেলি মিউ আর হচ্ছে অ্যারাউন্ড 1 যদি তোমাকে প্রেডিক্ট করতে দেয় তবে। তাহলে সেক্ষেত্রে আমরা আলটিমেটলি কি পেলাম, কি পেলাম আমরা আলটিমেটলি এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা পেলাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা পেলাম, প্রতিসরাঙ্ক যেটাকে বলা হয় আরআই, সেটা সমান যেটা পেয়েছিলাম রুট ওভার অফ মিউ আর ইন্টু ইপসাইলন আর। সেখানে মিউ আর এর ভ্যালুটা আমি সাধারণত 1 বসিয়ে দিতে পারি যদি লোহা নিকেল কোয়াল্ট হয়। তার মধ্যে দিয়ে আলো যায়ই না, তারা অস্বচ্ছ ম্যাটেরিয়াল, সুতরাং তাদেরকে আলোচনা করার কোনো মানেই হয় না। তাহলে রুট ওভার অফ ইপসাইলন আর হবে। তাহলে আর আই সমান হচ্ছে রুট ওভার অফ ইপসাইলন আর। ভগবানের কৃপায় যেন এই প্রশ্নটা পড়ে যায়। তাহলে ইপসাইলন আর সমান কখনো কখনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা আছে বা প্রতিসরাঙ্ক যেটা আছে তার স্কোয়ারও হতে পারে, প্রতিসরাঙ্কর স্কোয়ার। কি ইপসাইলন আর মানে কি? রিলেটিভ, রিলেটিভ পারমিটিভিটি, পারমিটিভিটি ইংরেজিতে কি বলা হয়? আপেক্ষিক, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বা এর একটা ভালো নাম আছে, সেটাকে কি বলা হয় বলো? পরা বৈদ্যুতিক ধ্রুবক। দেখো বোঝাতে গেলে অনেক টাইম লাগে, বাট অ্যাকচুয়ালি এখানে কিন্তু কিছু নেই, একটাই ফর্মুলা, সি সমান ওইটা। ওকে, নেক্সট। এবার যদি আমরা ছবি আঁকি, প্রথম কথা এখানে কিছু স্টেটমেন্ট দিই। বিজ্ঞানী হার্জ, বিজ্ঞানী হার্জ প্রথম এলসি স্পন্দক বর্তনী দ্বারা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করেন। এবার হচ্ছে এই তরঙ্গটার, তরঙ্গ মানেই হচ্ছে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তার একটা কম্পাঙ্ক থাকবে, তার একটা স্পিড থাকবে। কম্পাঙ্ক মানে নিউ, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। এদের মধ্যে সম্পর্ক যেমন সব সময় থাকে তেমনই থাকবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে নিউ ইন্টু ল্যামডা। তোমরা নিউ যদি পছন্দ না করো তোমরা এন লিখতে পারো, আমিও তোমাদের ধরুন এন লিখবো। তাহলে ভি ইকুয়াল টু হবে এন ল্যামডা। এই যে ভি দেখতে পাচ্ছ এটা শূন্য মাধ্যমে হবে সি, তাহলে সি ইকুয়াল টু হবে এন ইন্টু ল্যামডা। সি তো কনস্ট্যান্ট, সি তো কনস্ট্যান্ট, তাহলে এন সমান হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে কম্পাঙ্ক যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট, তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট কম্পাঙ্ক তত বেশি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে এখানে আমরা যদি বলি কোন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে গেছে, মানে তার তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে। এবার এনার্জি কি হবে? শক্তি। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ই ইকুয়াল টু হয় এইচ নিউ, প্ল্যাঙ্ক দিয়েছে এই সমীকরণ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নিউ মানে হচ্ছে এটা এন, এইচ ইন্টু এন কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এন যত বাড়ে
মানে কম্পাঙ্ক যত বাড়ে তত বেশি শক্তি, কম্পাঙ্ক n যত কমে তত কম শক্তিশালী। আবার c সমান যেহেতু আমরা n ইন্টু ল্যামডা পেলাম, তাহলে n এর জায়গাটা আমি রিপ্লেস করে c বাই ল্যামডা বসিয়ে দিতে পারি। তাহলে এই যে সমীকরণটা E এর যে সমীকরণ, এইটাকে আর এইটাকে যদি আমি ব্যবহার করি, তাহলে আমি কি পাবো? ই সমান আমি পাচ্ছি এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা। আচ্ছা এইচটা কি গো? এইচটা কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটা মান কত? 6.626 10 টু দি মাইনাস 34 জুল সেকেন্ড। মনে রাখবে এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে ডাইমেনশন সেটা এখান থেকেই বার করা হয়। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন এখান থেকে যদি বার করি, তাহলে এইচ এর ডাইমেনশন হচ্ছে এনার্জির ডাইমেনশন বাই কম্পাঙ্কের ডাইমেনশন। কম্পাঙ্কের ডাইমেনশন হচ্ছে 1 বাই টাইম পিরিয়ডের ডাইমেনশন। তাহলে এইচ এর ডাইমেনশন হচ্ছে এনার্জি ইন্টু টাইম। সেই জন্য এর একক হচ্ছে জুল ইন্টু সেকেন্ড। ওকে, এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্গ সেকেন্ড হবে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টোটা। এখানে যেটা পেয়েছি কম্পাঙ্কের ক্ষেত্রে, এখানে ঠিক উল্টোটা পাচ্ছি। সেটা হচ্ছে ল্যামডা যত বেশি ই তত কম। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার ই তত কম, সে তত কম করবে, ভেদন ক্ষমতা কম, পেনিট্রেট কম করবে। ল্যামডা যত কম তত ই তত বেশি। তার তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে তত বেশি সে শক্তিশালী হবে। কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে পড়লে তত সে ভেদন ক্ষমতা বেশি রাখবে। ওকে, এইগুলোর উপর বেস করে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো একটা স্পেকট্রাম অফ তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে। মনে রাখবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর দুটো প্রপার্টি আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি তির্যক তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। মানে তির্যক তরঙ্গ কাদেরকে বলা হয়? যেদিকে তরঙ্গের গতি, ঢেউয়ের যে গতি আর কম্পন এবং কণার কম্পন বা সৃষ্টির কম্পন এরা লম্ব দিকে হয়, তখনই তাকে আমরা তির্যক তরঙ্গ বলি। যদি একই দিকে হয় তাকে কি তরঙ্গ বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি ইংরেজিতে, যেটাকে বলা হয় লঙ্গিচুডিনাল ওয়েভ। ওকে, নেক্সট, এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যে তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। তরঙ্গ হলো হলো তির্যক তরঙ্গ। এটা প্রমাণ পাওয়া যায় আলোর সমবর্তন ধর্ম থেকে। আমাকে জিজ্ঞেস করো না, কারণ তোমরা সেকেন্ড সেমিস্টার এটা পড়বে। পোলারাইজেশন, পোলারাইজেশন যে প্রপার্টি আছে, সেই পোলারাইজেশন থেকেই কিন্তু আমরা প্রমাণ পাই যে আলোক হচ্ছে একটা তির্যক তরঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি পড়ে যায় পরীক্ষায় আমার কিছু করার নেই, কারণ এটা যখন 12 যখন এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ছিল না, সেমিস্টার ছিল না, তখন এইটা প্রতিটা পাতায় 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 থাকতো যে আলোর কোন ধর্ম প্রমাণ করে যে আলো একটি তির্যক তরঙ্গ, আলো অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়। সেটা কি করে প্রমাণ করবে? সেটা শুধুমাত্র সমাবর্তন ধর্ম থেকে প্রমাণ করা যায়। আলো হোক, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হোক, সব একই। নাও এবার আমরা ভাগটা করি। তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী যদি ভাগ করি, তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো প্রথমে আমরা এই দৃশ্যমান রেঞ্জটাকে নেব। এটা তোমরা অনেক জায়গায় অনেক বার করেছো।
দৃশ্যমান অঞ্চলটাকে প্রথমে আমরা নেব। তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য ধরুন বাড়ছে, ল্যামডা বাড়ছে, তাহলে কোন দিকে শক্তি বেশি? ল্যামডা যদি বাড়ে বাম দিকে শক্তি বেশি না ডান দিকে শক্তি বেশি? ডান দিকে যদি বাড়ে তাহলে শক্তি কোন দিকে বেশি? বাঁ দিকে শক্তি বেশি অবশ্যই। একটা হচ্ছে ই ইকুয়াল টু এন ল্যামডা, আর একটা হচ্ছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দৃশ্যমান অঞ্চলে এই 350 ন্যানোমিটার থেকে প্রায় 750 ন্যানোমিটার অঞ্চল, এইটা হচ্ছে দৃশ্যমান। তরঙ্গ দৈর্ঘ্যর মান কিন্তু ন্যানোমিটার, মানে হচ্ছে 10⁻⁹। এইদিকে শক্তি বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তাহলে এইটা হবে বেগুনি। বেগুনি। আর এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, শক্তি কম, তাহলে এটা হবে লাল। এবার এখান থেকে তোমরা জানো যে ভি, আই, ভি, জি, ওয়াই ও আর, এটা সৃষ্টি হয়। আর ইওলো হচ্ছে আমাদের মিন 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 রে বলা হয়। মিন মানে মাছও নয়, মিন মানে মিন মেন্টালিটিও নয়। মিন রে মানে হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা মোটামুটি এই যে বেনিয়া সহকলা যেটা রয়েছে, ভিবগিওর যেটা রয়েছে, তার ঠিক মধ্যে মধ্যে রয়েছে। সেই জন্য ইওলোটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের কাছে ব্যবহার করি। এটা যে গড় বলতে পারি আমরা, রশ্মি যেটাকে বলছি, সেটা হলুদ রশ্মিটাকেই গড় রশ্মি হিসেবে ধরা হয়। এবার বেগুনির চেয়েও তেজি যদি হয়, তাহলে সেটা হচ্ছে অতি বেগুনি। যে অতি বেগুনি চোখে গালে টালে লেগে গেলে তোমরা কুইক বৃদ্ধ হয়ে যাবে, তার চেয়েও যদি শক্তিশালী হয়, তাহলে হচ্ছে সফট এক্স রে। সফট এক্স রে দিয়ে কি করা হয়? আমাদের হাড় গোড় হেন তেন ভেঙেছে কিনা, কোনো অ্যাক্সিডেন্টের পরে সেগুলো টেস্ট করা হয়। তারপর হবে হার্ড এক্স রে। হার্ড এক্স রে দিয়ে কি করা হয়? হার্ড এক্স রে দিয়ে কোনো একটা বিল্ডিং ফিল্ডিং আছে, সেই বিল্ডিং এর ঠিকঠাক ঢালাই ফালাই হেন তেন হয়েছে কিনা সেগুলো জানা যায় হার্ড এক্স রে, হার্ডের পার্ট গুলো। বা এক্স, আর না হলে হচ্ছে গামারে। এই গামারে হচ্ছে সবচেয়ে শক্তিশালী। হার্ড এক্স রে দিয়েও যেমন বিল্ডিং এর এক্স রে করা হয়, গামারে দিয়েও বিল্ডিং এর এক্স রে করা হয়। তাছাড়াও গামারের আরো অনেক প্রভাব আছে, বিভিন্ন নিউক্লিয়ার রিয়াকশন হেন তেন এগুলো করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? এই যে এক্স রে কথাটা আমরা দেখছো, এগুলো হচ্ছে ইলেকট্রন এক জায়গা থেকে এক জায়গায় ইলেকট্রন গেলে নির্গত হয়। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ট্রানজিশনের জন্য হয়। ইলেকট্রন ট্রানজিশন যখন করে একটা কক্ষপথ থেকে একটা কক্ষপথে, তখন এক্স রে বা এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়। এই সমস্ত জিনিসগুলো ইলেকট্রন ট্রানজিশনের জন্য হয়। গামা রে কিন্তু ইলেকট্রন ট্রানজিশনের জন্য হয় না, এটা নিউক্লিয় পরিবর্তনের জন্য হয়। এটা নিউক্লিয় প্রপার্টি গামা রে প্রচুর শক্তিশালী। এই গেল শক্তির দিকে। এবার বেশি শক্তির দিকে, লালের চেয়েও যদি হয়, তাহলে হচ্ছে অবলোহিত, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড আমাদের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ধরনের সিকিউরিটি পারপাসে লাগে। কেউ পকেটে যদি মোবাইল নিয়ে চলে যায় অথচ অ্যালাউড নয়, ইনফ্রারেডে পটাপট ধরা পড়ে যাবে। ঠিক আছে? তো ইনফ্রারেড আছে, তারপরে হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ, এটসেট্রা। এবার তোমাদের কাজ হচ্ছে, এখানে তোমাদের বই আছে, সেই বইয়ে একটা চার্ট দেওয়া আছে কোন ওয়েব কোন ক্ষেত্রে কোন জায়গায় কাজে লাগে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে, এবং এটা পড়লে আমি কিন্তু হেল্প করতে পারবো না, এটা তোমাদের নিজেদেরকে হেল্প করে নিতে হবে। সেটা হচ্ছে বইয়ের পাতা নাম্বার 578-তে এবং 579-তে। কোনখানে ছবি টবি দেওয়া আছে, মোবাইল কোনটায় করে, রেডিও কোনটায় করে, গিগাহার্টজ রেঞ্জে কোনটা হয়, কি হয় না হয়, এই সমস্ত জিনিসটা বিশেষ করে 579 পাতা। তাহলে 500 বই থেকে, বই থেকে 579, 78, 579, 580-তে যদি থাকে থাকবে। এই যে পেজটা আছে, এই পেজে দেওয়া প্রদত্ত তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক আছে। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর
বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, তাদের নাম আছে এবং তাদের প্র্যাকটিক্যাল ব্যবহার, ব্যবহারিক ক্ষেত্রে এদের প্রয়োগ, তাহলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এটা কিন্তু বেস পড়ে। প্লিজ প্লিজ মুখস্থ করে নিও, বুঝে বুঝে মুখস্থ করো, মুখস্থ করে নিও। এটা কিন্তু আমি আটকাতে পারবো না। এটা হচ্ছে অনলি ইউ ক্যান সেভ ইউ। এটা তোমাদের তোমাদের জন্য, এটা হোমওয়ার্ক। এটা কিন্তু সলভ হবে না, আমি সলভ করে দেবো না। এটা মুখস্থ করো। ছবিটা দেখো, দেখো প্রথমে 579 পেজে এখানে দিয়েছে কতটা হাইট, কতটা ছোট হয়, কোথায় প্রোটোজোয়া চলে যাচ্ছে, অণু চলে যাচ্ছে, পরমাণু চলে যাচ্ছে, নিউক্লিয়াস চলে যাচ্ছে, গামা রশ্মি, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য কিরকম, কোন জায়গায় রেডিও কাজ করে, কোন জায়গায় মাইক্রোওয়েভ কাজ করে, কোন জায়গায় অবলোহিত কাজ করে ইনফ্রারেডের ক্ষেত্রে, তারপরে রিমোট কি কোন জায়গায় কাজ করে, অতিবেগুনি কোন জায়গায় কাজ করে, হ্যাঁ, তারপরে জীবাণুমুক্তকরণ করতে গেলে কি হয়, এ আর দৃশ্যমান আলো তো আমাদের দেখতে সাহায্য করে। তারপরে এক্স রে দিয়ে আমরা কি করতে পারি, গামা রে দিয়ে আমরা ক্যান্সার নিরাময় করতে পারি। এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে এবং মুখস্থ করতে হবে। এখানে আমার কিন্তু কিচ্ছু করার নেই, তোমরা মুখস্থ করে নেবে। ওকে, নেক্সট দিনের জন্য আমি খানিকটা পার্ট বাকি রাখছি। নেক্সট ডে, অফকোর্স সেটা টুমরো, টুমরো আমি এটাকে খুব সুন্দরভাবে লাস্ট পার্টটা শেষ করব। সেখানে আমি ছবি আঁকবো, যে যেখান থেকে আর একটা টাইপের কোশ্চেন পড়ে, এইদিকে যদি ই হয় আর এইদিকে যদি বি হয়, তাহলে এইদিকে হবে সি, আলোর বেগ। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি এরকম করে ভ্যারি করে আর ম্যাগনেটিক ফিল্ডটা যদি এরকম করে ভ্যারি করে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড এই তলে, আর এইদিকে তোমার ইলেকট্রিক ফিল্ড এই তলে, তাহলে এদের দরুন পারপেন্ডিকুলার ডাইরেকশনে এইদিকে আলো যাবে। আলো আলো বলবো না, বারবার আলো বেরিয়ে যাচ্ছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যাবে। এবং সেক্ষেত্রে এই যে ই এর যে সমীকরণ, সেটা হয় E0 সাইন ওমেগা টি মাইনাস কে জেড। ধরে নাও এটা এক্স, এটা ধরে নাও ওয়াই, এটা ধরে নাও জেড। তাহলে আমরা জানি মাইনাস কে জেড যদি হয়, তাহলে এটা গতি বোঝায় তরঙ্গের জেড ডাইরেকশনে। এইটা যদি কোনোভাবে হয়, তাহলে বি সমান হবে বি0 ইন্টু সাইন, সাইনই হবে ওমেগা টি মাইনাস কে জেড হবে। কিন্তু ই হবে এক্স বরাবর, বি হবে ওয়াই বরাবর। তাহলে এই দুটো ভেক্টর যদি হয় ই এবং বি, যারা সময়ের সাথে সাথে চেঞ্জ করছে, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো তথ্য আমরা জানতে পারি। সেটা হচ্ছে সি সমান সব সময় ই বাই বি, আলোর বেগ সমান হচ্ছে ই বাই বি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ। যদি কেটে যায় তাহলে দেখো এই পার্টটা আর এই পার্টটা একই কেটে যাবে, তার মানেই এটা হচ্ছে ই0 বাই বি0। আবার ই এর ডাইরেকশন যেহেতু আমরা দেখতে পাচ্ছি, ই এর ডাইরেকশন হচ্ছে এক্স ক্যাপ ডাইরেকশনে, বি এর ডাইরেকশন যদি হয় ওয়াই ক্যাপ ডাইরেকশনে, তাহলে বেগের ডাইরেকশন হবে এক্স ক্রস ওয়াই, মানে হচ্ছে জেড বরাবর। তার মানে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝা যাচ্ছে, বেগের যে দিক সেটা হচ্ছে ই ক্রস বি, এই ডাইরেকশন হচ্ছে বেগের দিক। এই জায়গাটা আমরা পরের দিন ডিসকাস করব। এবং তারপর আমরা ডিসকাস করব যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা প্রেসার দেয়, কি করে দেয় না দেয় আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট তীব্রতা, চাপ, ফোর্স, এগুলো ফর্মুলা আমরা লিখে নেব। তারপর আমরা 3-4টে ফর্মুলা, 3-4 ইকুয়েশন, 3-4 ফর্মুলা, নো ডেরিভেশন, কোনো দরকার নেই। 1 নাম্বার হচ্ছে তীব্রতার একক কি, যখন কোনো একটা তলে পড়ে, আই, কতটা চাপ দেয়, বিকিরণ জনিত চাপ, বিকিরণ জনিত চাপ কি রকম হয়, পি, এই পি সমান হয় 1/3 ইউ। ইউ মানে হচ্ছে এনার্জি ডেন্সিটি, এনার্জি ডেন্সিটি, এই এনার্জি ডেন্সিটি মানে হচ্ছে শক্তি ঘনত্ব। ইউ মানে হচ্ছে ইউ বাই ভি আয়তন। যেহেতু এখানে তড়িৎ আর চুম্বক দুটো ক্ষেত্রই আছে,
তাহলে ইউ ইটাও ক্যালকুলেট করব, ইউ বিটাও ক্যালকুলেট করব, এবং আমরা দেখব এদের গড় মান একই হয়। এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুর যে রেজাল্ট গুলো আছে, আমি তো সবগুলোই ডেরাইভ করে যতটা পারা যায় করব। তোমরা রেজাল্ট গুলো দেখে নেবে, রেজাল্ট গুলো দেখলেই বাদ বাকি সেখান থেকে অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো বাই, গুড নাইট। এটা করার পর একটা প্রবলেম আমার আজকে খুব ভাল লেগেছে, সেই প্রবলেমটা তোমাদের একটু বলে দিই। দুটো প্রবলেম আমি একটু বলে দিই। দেখো এই প্রবলেমটা, ডাউট ওয়ান, একটা প্রবলেম দেওয়া আছে যে এই দিকটা এটা এইটা দেওয়া আছে একটা ক্যাপাসিটার প্লাস এটা মাইনাস, আর এদিকে একটা ব্যাটারি দেওয়া আছে। এখানে বলেছে ভি, এইদিকে বলেছে 8 ভোল্ট, আর এইটা বলেছে 8 ভোল্ট। আর দেওয়া আছে ক্যাপাসিটারের সি সমান দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাড, ক্যাপাসিটারের কিউ সমান দেওয়া আছে 20 মাইক্রোকুলম। এই চিত্র থেকে তোমার কাছে বার করতে দিয়েছে, নির্ণয় করতে দিয়েছে যে ভি সমান কত। এই ভি মানে ভোল্টেজ নয়, এখানে ভি ভোল্ট দেওয়া আছে, এই ভিটা কত সেটা জিজ্ঞাসা করছে। এটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়েছিলাম। এখানে অপশন ছিল, অপশন এ আছে 4 ভোল্ট, অপশন বি আছে 16 ভোল্ট, অপশন সি আছে 8 ভোল্ট, অপশন ডি আছে 12 ভোল্ট। এটা কিন্তু ভেরি ভেরি কনসেপচুয়াল অঙ্ক এবং খুব ইজি অঙ্ক। কি করে আমরা বুঝবো, এটা কি করে করবো, কেউ ভাবতে পারছো? তা অবশ্যই দীপাঞ্জন করে পাঠিয়েছে এবং একদম রাইটলি এবং অ্যাকিউরেটলি করে পাঠিয়েছে। বাদ বাকি আর কারোর পাঠাতে দেখিনি। বাদ বাকি যারা গেস করেছো তারা ঠিক করোনি, ভুল করেছো। এক্ষেত্রে তোমরা বলো যে এটাকে কি করে করা যেতে পারে। দেখো এখানে ক্যাপাসিটার দেওয়া আছে, ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, কিউ দেওয়া আছে। তাহলে ক্যাপাসিটারের দুই প্রান্তে যদি বিভব প্রভেদ আমরা বার করতে পারি এক্স, তাহলে সি ইন্টু এক্স সমান কিউ। তাহলে ফান্ডা হচ্ছে ক্যাপাসিটারের দুই প্রান্তের বিভব বার করো। বিভব সমান ধরলাম এক্স, তাহলে কি করে পাবো? এইদিকে একটা বিভব আছে ধরে নাও, এইদিকে তো 8 ভোল্ট আছেই, তাহলে 8 মাইনাস এদিককার ভোল্টেজ যেটা পাবো সেটা, এইটা ধরে নাও পি পয়েন্ট, তাহলে এইখানকার ভোল্টেজ ধরলাম ভিপি, আর এইখানে দিয়েছে ভি, তাহলে ভি লড়াই করেছে 8 ভোল্টের মধ্যে, তাহলে ভিপি সমান কত হবে, ভি মাইনাস 8 হবে না? বোঝা গেছে না বোঝা যায়নি? ডান দিকে দেওয়া আছে ভি ভোল্ট, তার সামনে একটা ব্যাটারি পড়েছে সম্মুখে, মানে ব্যাটারি কে লড়াই করে তাকে বাদবাকিটা বেঁচে থাকতে হবে। তাহলে ব্যাটারির পজিটিভ দিকে ভি আছে, তাহলে নেগেটিভ দিকে কত হবে, ভি মাইনাস 8। তাহলে এবার যদি আমরা শুধুমাত্র ক্যাপাসিটারের দুই প্রান্তটা দেখি, তাহলে এইখানে দেখতে পাচ্ছি ক্যাপাসিটারের একদিকে আছে 8 ভোল্ট আর একদিকে আছে ভি মাইনাস 8, আর এটা প্লাস এটা মাইনাস। তাহলে বিভব পার্থক্য এক্স সমান কত হবে, 8 মাইনাস ভি মাইনাস 8। এটা হচ্ছে বিভব পার্থক্য। তার মানে কত হবে এটা সমান, 8 মাইনাস ভি মাইনাস মাইনাসে প্লাস 8, তার মানে কত হবে 16 মাইনাস ভি। এটা হচ্ছে ক্যাপাসিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ। আর সি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। সি কত দেওয়া আছে, সি দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাড। কিউ কত দেওয়া আছে, কিউ দেওয়া আছে, কত দেওয়া ছিল, কত দেওয়া ছিল কিউ, 20 মাইক্রোকুলম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি। আর ভি বিভব প্রভেদ ডেল্টা ভি যেটা এক্স, সেটা কত পেলাম, 16 মাইনাস ভি। নির্ণেয় কি ভি, তাহলে আমরা এখানে ফর্মুলা জানি, কিউ ইকুয়াল টু হচ্ছে সিভি। কিউ দেওয়া আছে 20 মাইক্রোকুলম, আর এইদিকে হচ্ছে সি হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, ইন্টু এখানে ভি মানে হচ্ছে 16 মাইনাস ভি। তাহলে এখানে দেখো
মাইক্রো মাইক্রো কেটে গেল, আর কোনো অসুবিধা নাই, কুলম টুলম আর রেখে লাভ নাই, সব কেটে যাবে। এখানে ভোল্টেজ ইন্টু ভোল্ট যদি করি তাহলে ভোল্ট ইন্টু ফ্যারাড কুলম কেটে গেল, তাহলে এটা হচ্ছে 20 সমান হচ্ছে 16 মাইনাস 16 5 80, 16 5 80 মাইনাস 5V, তাহলে এই দিক দিয়ে হলো 5V সমান 80 মাইনাস 20 মানে হচ্ছে 60, তাহলে V সমান হচ্ছে 12 ভোল্ট। তো দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট নেক্সট আর একটা ডাউট যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এইটা 27টা, যেটা তোমাদের গ্রুপে পাঠিয়েছিলাম। ভেরি ভেরি ইন্টারেস্টিং ডাউট। বলছে একটি চৌম্বক মধ্যতলের সঙ্গে বিনতি সূচক সমকোণে আছে। বিনতি সূচক সমকোণে আছে, তাহলে আপাত বিনতি কোণ কত? এখানে অপশানে আছে এ 0 ডিগ্রি, বি 90 ডিগ্রি, সি হচ্ছে প্রকৃত বিনতি কোণই হবে, আর ডি হচ্ছে 45 ডিগ্রি। চৌম্বক মধ্যতলের সাথে বিনতি সূচক সমকোণে আছে, তাহলে বিনতি কোণ কত? ফর্মুলা কি? কত অ্যাঙ্গেলে সরে আছে? এটা চৌম্বক মধ্যতল, আর এইটা অন্য তল, এটা অন্য তল, এটা চৌম্বক মধ্যতল। এই মধ্যতলে ধরে নাও বিনতি কোণ ছিল ধরে নাও থিটা, এই মধ্যতলে ধরে নাও θ1 হয়েছে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা, তাহলে ফর্মুলা কি? কট θ1 ইজ টু কট থিটা সমান কত? সেক ডেল্টা, হয় না? কিরে, হ্যালো 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 হ্যালো, ভুলে গেছো না মনে আছে? তাহলে কট θ1 সমান এটা বার করতে দিয়েছে, কট থিটা ইন্টু সেক ডেল্টা মানে কত? 1/cos ডেল্টা। কস ডেল্টা মানে কত? ডেল্টা দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। cos 90 মানে 0, এটা ইনফাইনাইট, তাহলে এটা ইনফিনিটি হবে। তাহলে কট কততে ইনফিনিটি হয়? কট কততে ইনফিনিটি হয়? এখান থেকে গুলি মেরে দেবো না কি করবো? তাহলে কট θ1 সমান হচ্ছে কট 0 ডিগ্রি, আর θ1 সমান হবে 0 ডিগ্রি। বল, এইটাকে আমি ভুল লিখলাম, ট্যান হবে। এই ফর্মুলাটা কি ভুল লিখলাম? ভুল লিখেছি তো ফর্মুলাটা। ট্যান θ1 ইজ টু ট্যান থিটা সমান সেক ডেল্টা ইজ টু 1 হয়তো। তোরা কি পড়ছিস না নাকি রে? এই ফর্মুলা কি আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? হ্যালো 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 হ্যালো, আপাত বিনতি কোণের ট্যান থিটা সমান হয় V/H, এটা হচ্ছে প্রকৃত। ট্যান θ1 সমান হয় V1/H1, এটা হচ্ছে আপাত। এবার আপাত প্রকৃততে ভার্টিক্যালটা একই থাকে, তাই এটা হচ্ছে V/H1 মানে হচ্ছে H cos ডেল্টা। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি ট্যান θ1 সমান V/H মানে তো আবার ট্যান থিটা ইন্টু 1/cos ডেল্টা।
তাহলে এখানে প্রশ্নে প্রদত্ত আছে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 1/cos ডেল্টা সমান হচ্ছে ইনফিনিটি। তাহলে tan θ1 টেন্ডিং টু ইনফিনিটি, θ1 সমান হবে 90 ডিগ্রি। তাহলে অপশন কি? হ্যালো হ্যালো হ্যালো, অপশন বি। নেক্সট, লাস্ট অঙ্ক। লাস্ট ধরে নাও এখানে একটা চার্জ রিং আছে, চার্জড রিং, যেটা পজিটিভলি চার্জড। রিং মানে হাতের বালা, বলয়। রিং মানে হচ্ছে আহিত বলয়, আহিত বলয়। বলয় মানে বালা, কানের দুল, এইগুলো। তার একটা অক্ষ আছে, তো এটা ধরে নাও কেন্দ্র ও, এটা ধরে নাও অক্ষ বরাবর যাচ্ছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি আহিত কণা, একটা প্লাস কিউ আধান, এখানে ধরো টোটাল প্লাস ছোট হাতের কিউ আছে, প্লাস কিউ আধান অক্ষ বরাবর ও থেকে ডান দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। প্রশ্ন প্রশ্ন প্লাস কিউ আধান দ্বারা, প্লাস কিউ আধান দ্বারা অনুভূত ই এর মান কেমন হবে, কেমন ভাবে পরিবর্তিত হবে? এটা হচ্ছে একটা কোশ্চেন। নেক্সট 2 নম্বর যেটা হচ্ছে, যদি প্লাস কিউ এর পরিবর্তে মাইনাস কিউ রেখে কেন্দ্র ও থেকে ডান দিকে সরিয়ে আধানটিকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তবে তার গতি কি ধরনের হবে? এই দুটো করো, এটা হোমওয়ার্ক থাকলো। বাই, আজকে আর দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। চলো টাটা।